আমাদের প্রায় অসংখ্য দেশ কানাডা, ইউএস, আমেরিকা এবং ইউকে, চায়না, অনেকগুলো দেশ, বড় বড় কান্ট্রিগুলো যারা ইনভেস্টমেন্ট হাব হিসাবে বাংলাদেশকে বেছে নিয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে, গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। সাথে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। ইজ অফ ডুইং বিজনেস ওয়ার্কের যে র্যাঙ্কিং আছে 168, 190টা দেশের মধ্যে, সেটা আমরা বলেছি টপ 50 কান্ট্রিজের মধ্যে আমরা নিয়ে যাব। এই পলিটিক্যাল কমিটমেন্টটা আমরা তাদেরকে দিয়েছি। যদি নাগরিক পার্টি ক্ষমতায় যায়, আমরা টপ 50 কান্ট্রির মধ্যে নিয়ে যাব। আমরা তাদেরকে আরও বলেছি আমাদের যে এখন অ্যানুয়াল এফডিআই যে ফ্লোটা রয়েছে সেটা 1.3 বিলিয়ন রয়েছে। আমরা সেটাকে বলেছি আমরা $15 বিলিয়ন উন্নীত করব এবং যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয় এবং বিশ্ববাসীর কাছে আমরা এই কমিটমেন্টটা দিয়েছিলাম, বাংলাদেশকে যদি আমরা ওই জায়গায় নিয়ে যেতে চাই যার মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত হবে। তারা যে বিষয়গুলো চ্যালেঞ্জ আকারে নিয়ে আসছে, তারা বলেছে বর্তমান অতীতে যে 15 ইয়ার্স বা বাংলাদেশের গত 53 বছরে তারা কোথাও কাজ করতে গিয়ে ঘুষের সম্মুখীন হয়েছে, তারা স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনের জায়গায় সম্মুখীন হয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এনসিপি যদি গভর্নমেন্টে আসে, আমরা ওয়ান স্টপ সলিউশনে যাব, সেখানে আমরা তাদের নিরাপত্তা বা সিকিউরিটি নিশ্চিত করব এবং সেখানে যে বর্তমানে যে অনেক কঠিন কঠিন বিধান রয়েছে, এক ব্যুরোক্রেসির যে আমলাতান্ত্রিক যে জটিলতা রয়েছে, ইয়াং জেনারেশন তাদেরকে সেই জায়গাতে সহযোগিতা করবে যাদের তাদের ব্যবসা বান্ধব একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে ওঠে। এটা যদি করতে পারি তাহলে আমি মনে করি 71-এর সেই মুক্তিযুদ্ধ আমাদের সফল হবে। এটা যদি করতে পারি 90-এর সেই আমাদের গণ অভ্যুত্থান সফল হবে। এটা যদি আমরা করতে পারি 24-এর যারা শহীদ হয়েছিল, যারা আহত হয়েছিল, তাদের সেই অঙ্গহানি এবং রক্তের দাম আমরা উঠাতে পারবো। আমরা সরকারের কাছেও কমিটমেন্ট দিয়েছি যে আমরা এই সরকার যতদিন কাজ করবে তাদেরকে সহযোগিতার জায়গায় রাখবো অর্থনৈতিক উন্নয়নের জন্য। কারণ আমরা দেখেছি যারা শহীদদের ডেটা এভ্যালুয়েশন করে আমরা দেখেছি অধিকাংশ মানুষ ছিল মার্জিনালাইজ পিপল, যাদের খাবার দাবার এবং বাজার করতে সমস্যা, টাকা নাই, পয়সা নাই হাতে। তাদেরকে কিভাবে স্বনির্ভর করা যায়, যারা রাস্তার পাশে ভিক্ষুক হয়ে শুয়ে থাকে, আমরা তাদেরকে কিভাবে স্বনির্ভর করে একটি স্বনির্ভর বাংলাদেশের দিকে সামনে এগোতে পারি। তারা একটা ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কথা বলেছিল। গত 15 ইয়ার্সে আমাদের মানি লন্ডারিংয়ের কারণে এবং অনেক মাফিয়াতন্ত্র সৃষ্টি হয়েছিল ব্যাংকিং খাতে। তারা ব্যাংকের টাকা নিয়ে ব্যবসায়িক কাজে ব্যবহার না করে নিজেদের আয়েশ এবং ভোগ বিত্তের জন্য বিদেশে তারা পাচার করেছিল। তো ওই জায়গা থেকে আমাদের ব্যাংকিং সেক্টরটা ধসে পড়েছিল এবং ফাইন্যান্সিয়াল যে ট্রানজ্যাকশন, যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো কোলাপসড করেছে। সেই জায়গায় আমরা তাদেরকে নিশ্চিত করেছি ভবিষ্যতের উপর রেখায় বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা নতুনভাবে গড়ে তুলব এবং বর্তমানেও অনেকে আশ্বস্ত প্রকাশ করেছেন যে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং বন্ডিং সেকশনে গিয়ে তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। যেই কোনো ব্যবসা হোক, প্রতিষ্ঠান হোক, এটা বাংলাদেশি হোক, বিদেশি হোক, কাউকে ডিস্ট্রাকটিভ কোনো কাজে না যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করব। পৃথিবীর যেখানে মানুষ নির্যাতিত হোক আমরা তাদের সাথে সংহতি জানাবো, আমরা তাদের সাথে পাশে আছি। আমরাও নির্যাতিত, সেখানে তাদেরকে আমরা এটাও আশ্বস্ত করেছি আমাদের বিজনেস যে কালচারটা এখনও ফুলি ডেভেলপ হয় না, আমরা সেটা তো যাতে কাজ করতে পারি। আর্ট কালচার, আমাদের সফট পাওয়ারগুলো আছে সেটা কাজে লাগে। মিডল ইস্টে যারা এসেছে, আমাদের বড় একটা মাদ্রাসা সেক্টর রয়েছে, যাদের ওইখানে অনেক আনএমপ্লয়মেন্ট রয়েছে। আমরা সেখানে বিদেশি মিডল ইস্টের যারা, তাদেরকে বলেছি যে তারা কিন্তু আরবি জানে, আপনারা তাদেরকে নেন এবং এখানেও আসেন। আপনারা কোনো ইন্ডাস্ট্রি দিলে আমরা তাদের সে ভাষার যে স্কিলটা রয়েছে সেটা কাজে লাগাতে পারবো।